তৃণমূলের কর্মীদের কি এমন ক্ষমতা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে যাবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পাঠাচ্ছে যে তোমরা হোস্টেলটা কাটো, কারণ হোস্টেলটা করতে গেলে এখন কয়েকশো কোটি টাকা লাগবে, সেই টাকাটাও বেঁচে যাবে আর ভালো মানুষও সাজা যাবে। যে স্থানীয় লোকের আপত্তি, স্থানীয় লোকের কারো ঘাড়ে এত বড় মাথা নেই যে সরকারি প্রজেক্টে কোনো বাধা দেবে, এটা সম্ভব না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটা কারসাজি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একজন মুখ্যমন্ত্রী বলছে যে হোস্টেল হবে, আরেকটা মুখ্যমন্ত্রী বলছে যে ওখানে আমি হোস্টেল হতে দেবো না। আমি তৃণমূলের কর্মীদের কথার কোনো ভ্যালু দিই না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছেন। মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা, একদিকে বলছেন আমি হোস্টেল করব, আর একদিকে তিনিই বলছেন আমি হোস্টেল হতে দেবো না। আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমির উপরে আবারও তৃণমূলের হাত। তৃণমূল দখল নিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেল হওয়ার জন্য যে জমি বরাদ্দ ছিল সেই জমি। আজকে রীতিমতো পিডব্লিউডি এবং আলিয়ার কর্তৃপক্ষরা যখন সেখানে বোর্ড মারতে যায় সেই কাজ হওয়ার জন্য, কাজের শুরুর জন্য, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ঝান্ডা নিয়ে লোকাল লোকজন এসে বলছে আমরা এখানে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন হতে দেব না, এটা আমাদের খেলার মাঠ, এখানে আমরা মমতা ব্যানার্জি বলেছে এখানে খেলার মাঠ ছাড়া অন্য কিছু হবে না, ফলে আমরা এখানে কিছু করতে দেবো না। কি বলবেন? স্থানীয় লোক কেউ না, স্থানীয় লোকরা কিছু বোঝে নাকি ইউনিভার্সিটি কী জিনিস, পড়াশোনা কী জিনিস? স্থানীয় ওই যে চত্বরটা আছে বেনিয়াপুকুর ফুলবাগানের চত্বর, ওরা দিন রাত চপ্পলের সোল ঠুকছে, লেডিস চপ্পল তৈরি করে আর বিভিন্ন কোম্পানির মাল তৈরি করে। ওরা খেলে কবে বলেন তো? ওরা দিনে 17-18 ঘন্টা কাজ করে। ওরা, আমি শুনলাম, আরও নিউজ দেখলাম, আমি তো এখানকার স্থানীয় বাসিন্দা, ওরা নাকি বলেছে ওটা ওদের খেলার মাঠ, ওখানে খেলাধুলা করে। তো খেলাধুলা পিছনে লেডিস পার্ক রয়েছে, সামনে কলকাতার দ্বিতীয় বৃহত্তম পার্ক পাকসাকাশ ময়দান রয়েছে, খেলার মাঠের কি হওয়া যায়? সত্যি কি ওরা খেলাধুলা করে নাকি ওদের ছেলেপুলেরা স্কুলে যায়? আজকে ওরা জানেই না ওখানে একটা আলিয়া বিশ্ববিদ্যালয় আছে, তার ছাত্ররা পুরো বাংলা থেকে আসে এবং তাদেরই গ্রাউন্ড, সেটা গ্রাউন্ড বলুন, মাঠ বলুন, জমি বলুন, ওইটা ওদের। মুখ্যমন্ত্রী এর আগে মেডিকেল কলেজের জন্য গ্রাউন্ড চেয়েছিলেন। তাহলে এখন যখন তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের কন্দিরা যাচ্ছে, তৃণমূলের কর্মীরা কার কথায় চলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলে বা অভিষেকের কথায় চলে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে হোস্টেল বানানোর প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো সব নির্বাচনী চাল, ওদিকে আবার তৃণমূলের ছেলেদের বলছেন তোরা গিয়ে আটকে দে। তো এই দ্বিচারিতা চলতে পারে না। তৃণমূলের ছেলেদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে, অভিষেককে আটকাতে হবে, তৃণমূল দলকে আটকাতে হবে। আর যদি এটা না আটকান তাহলে এটা বুঝবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে হোস্টেল চাচ্ছেন না। যেখানে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আলিয়া বিশ্ববিদ্যালয় অথরিটি রেজিস্ট্রার প্রতি বছর ওই যে জমি, সেই জমির কিন্তু ট্যাক্স দেয় আলিয়া বিশ্ববিদ্যালয়, এবং সেই 2010 সাল থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নামে সেই জমি বরাদ্দ। সেই জমি এর আগে আমরা দেখেছিলাম মেডিকেল কলেজকে হস্তান্তর করার চেষ্টা করেছিল, আলিয়ার ছাত্ররা তার আন্দোলন করে সেটা রুখে দেয় এবং সেখানে হোস্টেল হবে, সেই হোস্টেল করতে দিয়ে আবার বাধা, তৃণমূলেরই বাধা। দেখুন, আস্তে আস্তে তৃণমূলের মুখোশ উন্মোচন হচ্ছে। এরা কতটা আলিয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে আমরা জানি। আলিয়া বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে হেনস্থা করা, ওদের প্রচুর টিচিং স্টাফ না রাখা, ওদের ল্যাবের ফেসিলিটি না থাকা, ওদের ইকুইপমেন্ট ল্যাবে না থাকা, ওদের ইন্টারনেটের বিল পর্যন্ত ডিউ ছিল, পিওনদের মাইনে ডিউ ছিল আমরা জানি, এবং ওদের যে ফ্যাকাল্টির যে পেমেন্ট সেগুলো সরকার আটকে রেখেছিল। এখন তাদের ছাত্রদের থাকার জন্য তাদেরই জায়গায় একটা হোস্টেল তৈরি হবে, এতে তৃণমূল এসে বাধা দিচ্ছে। তার মানে এখানে একদিকে সরকার বলছে আমি হোস্টেল করে দেবো, আর একদিকে যেই সরকারটাকে এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একজন মুখ্যমন্ত্রী বলছে যে হোস্টেল হবে, আরেকটা মুখ্যমন্ত্রী বলছে যে ওখানে আমি হোস্টেল হতে দেবো না। আমি তৃণমূলের কর্মীদের কথার কোনো ভ্যালু দিই না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছেন। মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, একদিকে বলছেন আমি হোস্টেল করব, আর একদিকে তিনিই বলছেন আমি হোস্টেল হতে দেবো না। তৃণমূলের কর্মীদের কি এমন ক্ষমতা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে যাবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পাঠাচ্ছে যে তোমরা হোস্টেলটা কাটো, কারণ হোস্টেলটা করতে গেলে এখন কয়েকশো কোটি টাকা লাগবে, সেই টাকাটাও বেঁচে যাবে আর ভালো মানুষও সাজা যাবে। যে স্থানীয় লোকের আপত্তি, স্থানীয় লোকের কারো ঘাড়ে এত বড় মাথা নেই যে সরকারি প্রজেক্টে কোনো বাধা দেবে, এটা সম্ভব না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটা কারসাজি। এর আগে আমরা দেখেছিলাম যে মেডিকেল কলেজে যখন হস্তান্তর করা মুখ্যমন্ত্রী বলেছিলেন জমিটাকে, তখন ফিরহাদ হাকিম বলেছিলেন আলিয়ার ছেলেরা খুব বদমায়েশ। হ্যাঁ, আমার মনে আছে ওনার গলার স্বরে নিজেই বলেছিলেন দিদি ওরা খুব বদমাশ ছেলে, ওদের বুঝি হবে না, ওটা জোর করে নিয়ে নিতে হবে। মানে গুন্ডা তো গুন্ডার ভাষাতেই কথা বলবে না,
তো এই যে পাবলিক যে কত বড় গুন্ডা, বড় বড় সরকারের গুন্ডামু শেষ করে দিয়েছে, এইটা মনে হয় আরেকবার মানুষকে দেখাতে হবে। সেইবারে বলেছিল এরা বদমাইশ ছেলে, বুঝালে হবে না, এদের কাছ থেকে এমনি নিয়ে নিতে হবে। আবার এই গুন্ডা বাহিনী পাঠিয়েছে, এরা তো অ্যাকচুয়ালি গুন্ডার দল, বোমাবাজের দল, অতএব গুন্ডার সরকার গুন্ডাতেই পাঠাবে, আমরা আর কি আশা করব। তবে এই জমিটা নিয়ে ছিনিমিনি খেললে কিন্তু সরকারের উপর খুব ভারী পড়ে যাবে। কারণ এই আলিয়া বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, পুরো পশ্চিমবাংলার এমন কোনো প্রান্ত নেই যেখান থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসে না, এবং তারা খুব কষ্টে আছে। এক একটা ছেলে, খুব গরিবের ছেলে, 4,000, 5,000, 6,000 টাকা দিয়ে কেউ সল্টলেকে, কেউ নিউ টাউনে, কে চিংড়িয়াটায়, কোথায় কোথায় গিয়ে বসবাস করছে কষ্টে। অতএব ক্যাম্পাসের সামনে একটা হোস্টেল হবে, এতে তৃণমূলের কি আপত্তি? তৃণমূলের শত্রুতা কোথায় মুখ্যমন্ত্রীর, কোথায় মুসলমানদের শত্রুতা? ওবিসিটা তো আপনি ঠিকঠাক বুঝিয়ে দিতে পারলেন না। এখন হোস্টেল, মানে এই হোস্টেলটা নিশ্চয়ই মমতার হাতে আছে, তৃণমূল নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়েরই দল এবং তার নির্দেশেই চলে। তাহলে এই তৃণমূলের ছেলেগুলোকে কি করে সরাবেন? মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। আর যদি না সরান, তাহলে এই মুখ্যমন্ত্রীকে সরানোর ব্যবস্থা করতে হবে। বাংলার মানুষ আর কত সহ্য করবে? আলিয়ার ছাত্ররা বলছে আমরা রক্ত দিতে হলে রক্ত দেব, কিন্তু আমরা আলিয়ার জমি হাতছাড়া করতে দেব না। পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা কিছুই পাইনি, এই জমি, এই যা কিছু 2007 সালে বিধানসভায় যে আলিয়া অ্যাক্ট পাস হয়েছিল, এই জমিগুলো বুদ্ধবাবু দিয়ে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেইটা কেড়ে নেবেন, এটা হতে পারে না। তাহলে আমাদের আপনি দিলেন কি? যেটুকু ছিল সেটুকু কেড়ে নেবেন। অতএব এই ছেলেরা যদি লড়াই করে, আমরা পাক সার্কাসের মানুষ, আমরা পূর্ণ শক্তি দিয়ে আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে থাকবো। দিন রাত যখন ডাকবে আমরা হাজির হয়ে যাব। আমরা এই তৃণমূলের গুন্ডা ফুন্ডাদেরকে ভয় পাই না, ঠিক আছে? ওর গুন্ডা হবে নিজের ঘরে। ময়দানে যখন নেমে যাব আলিয়া ইউনিভার্সিটি বাঁচাতে, তখন আমাদের থেকে বড় গুন্ডা কিন্তু ওরা নয়। আমরা এলাকা পরিষ্কার করে দেবো, দেখবো কত গুন্ডা চলে আসে। আমরা তো কলকাতায় আছি, পাক সার্কাসে আছি নাকি? গুন্ডামু পাবলিকের সঙ্গে চলে না, গুন্ডার সঙ্গে গুন্ডামু করে, তো পাবলিকের সঙ্গে গুন্ডামু করছে। যদি সেরম পর্যায়ে চলে, ছাত্রদের আমরা আশ্বস্ত করতে পারি পুরো পাক সার্কাসের কলকাতার মানুষ ছাত্রদের সঙ্গে থাকবে। আপনি বলছেন গুন্ডাদের ভয় করি না, কিন্তু রাজ্যের তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত। তিনি বলছেন তিনি আজকে আক্রান্ত হয়েছেন, রাজ্যের মন্ত্রী, তিনি সুরক্ষা নয় পুলিশের সামনে। দেখুন, সিদ্দিকুল্লাহ লাজ্জুত খেতে অভ্যস্ত। এর আগে উনি মঙ্গলকোটে, এর আগেও লাজ্জুত খেয়েছেন। তারপরে ওই শাহজাহান শেখ সরবেরিয়াতে ওনাকে ধাক্কা মেরেছিল, ওনার মালজাল ত্রাণের মাল লুট হয়েছিল। অতএব উনি অভ্যস্ত লাজ্জুত খেয়ে থাকতে। তৃণমূলে আছেন। এমনকি একবার দেখেছিলাম মক্কা থেকে বসে গিয়ে, হজ করতে গিয়েছিলেন না উমরা করতে গিয়ে, ওখানে গিয়ে মন্তেশ্বরের লাইভ করছেন, বুথ কমিটির, ব্লক কমিটির কথা বলছেন। অতএব এই লোকটার মান সম্মান হারিয়েছে। আল্লাহ অনেক সম্মান দিয়েছিল, অনেক ক্ষমতা দিয়েছিল, আজও লক্ষ লক্ষ ভক্ত ওনার, কিন্তু মান সম্মান নিয়ে চলা কাকে বলে সেইটা উনি বোঝেন না। নৌশাদও মার খেয়েছে, পুলিশ মারতে মারতে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, লকআপ কেটেছে, 42 দিন জেল কেটেছে। সত্যি কি মান সম্মান গেছে নাকি মানুষের ভালোবাসা গেছে? আর এই লালবাতি নিয়ে ঘোরা, তৃণমূলের মন্ত্রী হওয়া আর দিনরাত লাজ্জা টাকা, এটা কি সম্মানের? তো আল্লাহ সম্মানের মালিক আর জিল্লাতেরও মালিক। তো এ যদি আল্লাহর কাছে কাটা করে, কমের জন্য তো কিছু করলো না, একটা লাইব্রেরি করলো না, কিছুই করলো না। তৃণমূলের মন্ত্রী হয়ে কী করলো? না মানুষের ভালো করলো, না নিজের কোনো উপকার করলো। লাজ্জুত খেয়ে পড়ে আছে। এখনও যদি বুদ্ধি না কাজ করে যে ওই জায়গাটা অপমানকর জায়গা, ওই জায়গাটা তওবা করে দিয়ে বেরিয়ে আসা উচিত এবং মানুষের জন্য এবং কওমের জন্য কিছু করা উচিত। জমিয়তে উলামায়ে হিন্দের এত বড় নেতা, সর্বভারতে একটা এত বড় নাম, তার এত শক্তি, তার এত কোনো কিছুর অভাব ছিল না। তৃণমূলে গিয়ে উনি শুধু বেইজ্জত হয়েছেন। আর আনিস খান মরেছে তখন উনি সরকারের পাশে ছিলেন, আবু সিদ্দিকী হত্যা হয়েছে তখন উনি সরকারের পাশে ছিলেন, এনআরসি আন্দোলনের সময় উনি মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, মুসলমানদের পরে আসেনি, উনি মুসলমানদের জন্য কিছুই করলেন না। জমিয়তের নেতা হয়ে জমিয়তটাকে বিক্রি করে একটা মন্ত্রী পদ নিলেন, যে মন্ত্রী পদটা খায় না মাথায় দেয় আমরা বুঝি না। এইটুকু বুদ্ধি নেই, কেমন আলেম আমি বুঝি না। আর এর পিছনে যে লক্ষ লক্ষ আলেম আছে, তারাও কি তাকে একটু বুঝায় না, বুদ্ধি দেয় না, যে মরার আগে অন্তত তওবা তিল্লা করে মানুষের পাশে থাকুক, কিছু একটা করুক। এখনও তো বুদ্ধি কাজ করছে না। এই যে মার খেয়েছে, কত ঘন্টা হয়ে গেছে, এখনই কি কোনো পদত্যাগপত্র দিয়েছে, কোনো ঘোষণা দিয়েছে, কিছু করেছে কি? এখনও ওই মমতার কাছে পড়ে থাকার একটা ফিকির রয়েছে, ভাবছে 26-এ যদি টিকিট পাই। তো আমি তো বলবো এইরকম লোককে মমতা হয়তো 26-এ টিকিটও দেবে না। তা নাহলে যদি টিকিট দিত, তাহলে ওই দলের কর্মীদের নিয়ে লাজ্জুত খাওয়াতো না।
মানে এইটা কি তৃণমূল কি চাইছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সাইড করতে, তাই জন্য তৃণমূলের কর্মীকে দিয়ে মন্ত্রীকে আক্রমণ? কারণ মন্ত্রীকে আক্রমণ করার হিম্মত তো তৃণমূলের সাধারণ কর্মী থাকে না। না, থাকে না, কখনো করবেও না। সাইড করার কথা বলছেন, উনি সাইডেই আছেন। উনি একটা স্টেপ নিই, যখন মুখ্যমন্ত্রীকে সমর্থন দেওয়া হয় তখন ওনাকে ফিল্ডে নামিয়ে দেওয়া হয়। যেমন ব্রিগেডের ব্যাপারে উনি মন্তব্য করলেন, হ্যাঁ, যেমন এর আগে অনেক ঘটনায় উনি মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন। উনি কি পিকচারে থাকেন? উনি একটা স্টেপ নিয়ে ওনাকে ব্যবহার করা হয়, কিন্তু উনি ভাবছেন আমি মন্ত্রী, আমার অনেক সম্মান। আমি বলছি, মানুষের চোখে আমার যতটা সম্মান আছে, সিদ্দিকুল্লাহর সেই সম্মান নেই। আমরা মন্ত্রী নই, নেতা নই, এমএলএ এমপি নই, কিন্তু মানুষের বুক বলা ভালোবাসা আছে, আল্লাহর অনেক রহমত আছে আমাদের উপরে। সিদ্দিকুল্লাহর কাছে কি আছে বলেন তো? একটা লাল বাতি ছাড়া কিচ্ছু নেই। কিন্তু এই লোকটাকে অপমান করছে, কিন্তু এই লোকটার অপমান হচ্ছে না। অপমানিত হলে বেরিয়ে আসতো। এই লোকটাকে অপমান করছে মুখ্যমন্ত্রী, এটা জানেন। এখন উনি হিন্দু হয়েছেন, মুখ্যমন্ত্রী একসময় মুসলমান হয়েছিলেন, কলমা টলমা পড়ছিলেন, এখন উনি হিন্দু হয়েছেন এবং হিন্দু ভোট জিততে চাচ্ছেন। উনি এই মুসলমানদের অপমান করছেন। আপনি দেখুন না, এই আলিয়া ইউনিভার্সিটির ব্যাপারটা নিয়ে এটা করছেন। এতে মানে এক শ্রেণীর হিন্দুদের, সব হিন্দু তো এটা চাইবে না। উনি বিজেপি যেই কাজটা করতে পারে, আলিয়া ইউনিভার্সিটিতে বাধা দেওয়া, মুসলমানদের ওবিসি যাতে না পায় চেষ্টা করা, যতগুলো কাজ বিজেপি করতে পারে, এই প্রসাদ বিতরণ করা রাশনের মাধ্যমে, ওইখানে মন্দির স্থাপনা, জগন্নাথ ধাম, মানে সরকারি টাকায়, যতগুলো কাজ বিজেপি করতে পারে ততগুলো কাজ, নক্কারজনক কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে হিন্দু ভোট পেতে যাচ্ছেন। এবং এখনও ওনার বিশ্বাস, মুসলমান ভোট তো ফ্রিতে পাওয়া যায়, ওদের কিছু দেওয়ারও দরকার নেই, এমনকি ইজ্জতও দেওয়ার দরকার নেই। এটা যদি সিদ্দিকুল্লাহ না বোঝে, আর কারো বোঝার ক্ষমতা নেই। এখন কি করা উচিত? সিদ্দিকুল্লাহ চৌধুরী কি উচিত তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা? কি মনে করেন? মানে আমরা বলার কে? সিদ্দিকুল্লাহ আমাদের কি শুনবে? আমরা সিদ্দিকুল্লাহকে অনেক জ্ঞান দিয়েছি, অনেক বলেছি যে কমের পাশা দাঁড়ান, দুনিয়ায় কিছু না হলে আখেরাতে কিছু হবে। আপনি একজন আলেম মানুষ, আপনার কথা লোক মানে, ফলো করে। আমাদের কোন কথা শুনেছে? সিদ্দিকুল্লাহকে তার জমিয়তের লোকরা বোঝাতে পারলো না। জমিয়তের লোক জমিয়তটাকে শেষ করে দিল। যদি শেষ বয়সে তওবা তিল্লা করে যদি নিজের ইমান দুরুস্ত করতে চায়, ইমান বাঁচাতে চায়, আল্লাহর কাছে কাটা কাটা করে ক্ষমা চেয়ে, মুসলমানদের উনি কিছু করতে পারবেন না। নিজের সম্মানটা যদি বাঁচাতে চান, তাহলে এখনও সময় আছে, তৃণমূল ছেড়ে বেরিয়ে আসুন। উনি যে মুসলমানদের নেতৃত্ব দেবেন, অনেক কিছু করে দেবেন, তা না। ওনার আখেরাতের জন্য এবং এই দুনিয়ায় মান সম্মান নিয়ে চলার জন্য ওনার ইমিডিয়েট এই তৃণমূল দলটাকে ত্যাগ করা উচিত। শেষ একটা বিষয় যেটা জানতে চাইবো, যে কদিন আগে আমরা দেখেছি, গত মাসের 24 তারিখে বিধানসভার মধ্যে মুসলিমদের কয়েকজন প্রতিনিধি তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার মধ্যে দেখা করলেন, গোপন বৈঠক। আমরা সেই খবর ফাঁস করতেই বাংলার রাজনীতিতে একেবারে চাঞ্চল্য। সেখানে দেখা যাচ্ছে অন্যতম যিনি ছিলেন মাওলানা কামরুজ্জামান, যিনি সংখ্যালঘু আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছেন এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের পশ্চিমবঙ্গের তিনি সদস্য। কি বলবেন বিষয়টা নিয়ে? গোপন বোঝাপড়া। এবং ওই তিনজনের মধ্যে দুইজনকে খুব ভালো করে চিনি। একজন জিম নামাজ, আপনার ইন্টারভিউতেই ওইটা দেখেছি, জিআই এর। আর একজন হচ্ছে কামরুজ্জামান। এরা দুজন খুব পরিচিত। জিম নামাজ তৃণমূলের 1 নম্বর দালাল, দালালি করে চাকরি পেয়েছে, ওর বইয়ের চাকরি হয়েছে, এখন আরও বড় কিছু চায়। মাঝে মাঝে বুদ্ধিমান লোক, শিক্ষিত লোক, দারুণ লেখে, মাঝে মাঝে প্রতিবাদী লেখাটাকা লিখে একটু জনপ্রিয় হওয়ার চেষ্টা করে, কিন্তু সবসময় তৃণমূলের নেতা মন্ত্রী হাবি জাবি এদের আগে পিছে ঘুরতে থাকে। অতএব ও বহুদিন ধরে অপেক্ষা আছে, হয়তো একটা 26-এ এমএলএ টিকিট ফিকিট পাবে, সেই জন্য দৌড়ঝাঁপ করছে। এদের আমরা চিনি, এদের নিয়ে খুব একটা বেশি কিছু বলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফার এইরকম সব মুসলিম নেতাদের কাছে যাচ্ছে, হ্যাঁ চলে এসো এইখানে, এই মমতাকে সাহায্য কর, অমুক তমুক। তো এরা যাবে, চান্স পেলেই, টিকিট পেলে দাঁড়াবে। এদের উপরে মুসলিম সমাজ নির্ভর করে না। আর কামরুজ্জামান ধর্মীয় আবেগ নিয়ে বহুদিন ধরে মাঠ ভরায়। আমি বারবার বলেছি, ওদের বললে গায়ে লাগে, হ্যাঁ, কিন্তু এরা নিজেদের সম্পদ বাড়ানো ছাড়া কিছুই করেনি। এরা মুসলমানদের কেউ না। এই কথাটা মুসলমানরা কবে বুঝবে জানি না। ধর্মীয় সেন্টিমেন্ট, ওই আপনার ফিলিস্তিনের ইস্যু হোক, মসজিদে আকসা হোক, রোহিঙ্গা হোক, ইনোসেন্স অফ মুসলিম হোক, কখনো 3 তালাক হোক, কখনো ওয়াকাফ বিল হোক, এইসব নিয়ে নিজের ভ্যালু বাড়ায়, ব্রিগেড করে, অমুক তমুক, এইসব যে চর্চা, এ সবটাই কিন্তু সরকার কাছ থেকে কিছু সুবিধা নেওয়ার জন্য। এবারেও গেছে সরকারের কাছ থেকে কিছু সুবিধা নেবে, হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো কী সুবিধা নিচ্ছে।
মানে এই যে তৃণমূল একের পর এক দেখছি মুসলিম নেতাদেরকে তার দলে ভেড়াচ্ছে বা তার দিকে টানার চেষ্টা করছে। এর আগে আমরা দেখলাম যে কাসেম সিদ্দিকী, সে রীতিমতো শাসকের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে বিষাদগার করতেন। কামরুজ্জামান শাসকের বিরুদ্ধে বিষাদগার করছেন। তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হচ্ছে। দেখুন, এরা বহুদিন ধরে পদলেহন করছে, পিছন পিছন ঘুরছে। আমরা কাসেম সিদ্দিকীর কথা আগেও বলেছি, ওর কোনো চরিত্র নেই, এদেরকে ডাকলেই ছুটবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার লোক দ্বারা প্রত্যেকের কাছেই অফার পাঠাচ্ছে, যারা যারা বিক্রি হওয়ার তারা চলে যাচ্ছে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এই ডুবন্ত নৌকাতে সবাই হুড়মুড় করে উঠছে, ডুববে, তৃণমূল ডুববে, এরাও ডুববে, মান সম্মান যাবে। কিন্তু কথা হচ্ছে মেহু না, নওশাদ হয় না, আমরা আছি তো। যত এগুলো ওইদিকে চলে যাবে না, তত মানুষের বুঝতে সুবিধা হবে যে আসলি মাল আর নকলি মাল কোনগুলো। গলা তো অনেকে ফাটায় মুসলমানদের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য। অনেক বড় বড় মুসলমান নেতা আছে, কিন্তু শেষ পর্যন্ত ময়দানে কারা টিকে থাকবে, মানুষ তাদের বেছে নেবে। কোনো ফারাক পড়বে না এদের জন্য।